আমরা একজন নেতা পেয়েছিলাম যার নাম শেখ হাসিনা। তিনি বাংলাদেশকে কোনো কিছুর বিনিময়েই বিদেশিদের হাতে তুলে দিতে চাননি। যতদিন ইচ্ছা ক্ষমতায় থাকার অফার পেয়েও তিনি সেটি গ্রহণ না করে নিজের জীবনকে বাজি রেখে বাংলাদেশকে বাঁচানোর চেষ্টা করেছিলেন। কিন্তু তিনি ডক্টর ইউনূস গংয়ের কাছে হেরে গেছেন। তাহলে প্রশ্ন হলো, আমরা কি চুপ করে এই বিশ্বাসঘাতকতা আর ধ্বংসের দিকে হেঁটে যাওয়াই দেখতে থাকবো? বাংলাদেশে 2024 সালের জুলাই মাসে একটি ভয়াবহ রাজনৈতিক মোড় ঘোরানো ঘটনা ঘটেছে, যেখানে গণতন্ত্র, সংবিধান এবং স্বাভাবিক রাষ্ট্র পরিচালনার সব ধরনের শৃঙ্খল ছিঁড়ে একটি অদৃশ্য কিন্তু সুচারু ডিজাইনের মধ্য দিয়ে ডক্টর ইউনূসের নেতৃত্বে একটি অবৈধ ক্ষমতা গ্রহণের ঘটনা ঘটেছে। এর পিছনে ছিল রক্ত, ষড়যন্ত্র এবং সবচেয়ে ভয়ঙ্কর বিষয়, একটি জাতির ভূখণ্ডকে আন্তর্জাতিক যুদ্ধের মঞ্চ বানিয়ে ফেলার পরিকল্পনা। দীর্ঘদিন ধরে বাংলাদেশের পররাষ্ট্রনীতি ছিল পরিপক্ক এবং ভারসাম্যপূর্ণ। সকলের সঙ্গে বন্ধুত্ব এবং কারো সঙ্গে বৈরিতা নয়, এই নীতির মাধ্যমে শেখ হাসিনার সরকার সফলভাবে চীন, ভারত, রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে দেশের ভৌগোলিক অবস্থানকে উন্নয়নের কৌশলে রূপান্তর করেছিলেন। কিন্তু ডক্টর ইউনূস ক্ষমতায় এসেই এই ভারসাম্য ভেঙে দিলেন। তিনি বুঝাতে চাইলেন তিনি বড় মাঠের খেলোয়াড়। কখনো চীনকে শান্ত করার জন্য বেইজিং এ গিয়ে আত্মসমর্পণমূলক ভাষায় কথা বললেন, আবার কখনো মার্কিন মিত্রদের বললেন আমরা আপনাদের করিডোর দিব, শুধু আমাদের পাশে থাকুন। এই দ্বিমুখী খেলা ছিল এক ব্যক্তির ক্ষমতায় টিকে থাকার প্রচেষ্টা নয়, শুধু পুরো বাংলাদেশের ভূখণ্ডকে একটি যুদ্ধক্ষেত্র বানিয়ে ফেলার অবচেতন চুক্তি। বাংলাদেশ এখন দাঁড়িয়ে আছে এক ভয়ানক অবস্থার সামনে, যেখানে চীন, ভারত, রাশিয়া এবং যুক্তরাষ্ট্র এই চারটি পরাশক্তি একত্রে এই ছোট ভূখণ্ডে নিজেদের প্রভাব বিস্তার করতে মরিয়া হয়ে উঠেছে। টেকনাফ শিলখালি করিডোরকে ঘিরে যুক্তরাষ্ট্র বলছে মানবিক সহায়তা পাঠানো হবে রাখাইন রাজ্যে, কিন্তু বাস্তবে এটি একটি সশস্ত্র করিডোর, যেখান দিয়ে আরাকান আর্মি ও রোহিঙ্গা গেরিলা গ্রুপ বা আরসাকে অস্ত্র সরবরাহ করা হবে। 80,000 রোহিঙ্গা যুবককে বাংলাদেশে বসেই অস্ত্র প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, যেন এক দুঃস্বপ্নের সেনাবাহিনী গড়ে তোলা যায়, যারা শুধু রাখাইনের বিরুদ্ধে না, বরং বাংলাদেশের ভেতরেও বিশৃঙ্খলা তৈরি করতে পারে। আর এর নেপথ্যে আছে ডক্টর ইউনূসের নিঃশব্দ সম্মতি। চীন বিষয়টিকে দেখছে নিজের উপর সরাসরি আঘাত হিসাবে, কারণ $9 বিলিয়ন কিয়াও কোপিউ বন্দর, যা চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা BRI এর অন্যতম প্রাণ, সেটাই এই যুদ্ধের মূল টার্গেট। যদি মার্কিন সমর্থিত গেরিলারা বন্দর দখল করে নেয়, তাহলে চীনের এশিয়া কেন্দ্রিক অর্থনৈতিক কৌশল ভেঙে পড়বে। চীন সে কারণেই মিয়ানমারের জুনতা সরকারকে সমর্থন দিচ্ছে এবং বাংলাদেশকে স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছে। রাশিয়া যুদ্ধজাহাজ পাঠিয়েছে চট্টগ্রাম বন্দরে, একটি শক্ত বার্তা পাঠিয়ে দিয়েছে, ঠিক 1971-এর মতো আমরা চাইলে আবারও যুদ্ধ করতে পারি, এরকমই সেই বার্তা। অন্যদিকে ভারত তার স্বপ্ন ঝালিয়ে নিচ্ছে। মিজোরাম, মণিপুর, ত্রিপুরা এই অঞ্চলকে দখল করে নেওয়া হবে। এক ভয়ঙ্কর অবস্থা, যেখানে বাংলাদেশ আরেকটি স্বাধীন রাষ্ট্র নয়, বরং বড় খেলোয়াড়দের দাবার বোর্ডে আটকে পড়া একটি ঘুঁটি। আপনি ভাবুন তো, যুদ্ধ হলে বাংলাদেশ কি হারাবে? এই যুদ্ধ বাস্তবায়িত হলে বাংলাদেশ তার ভূখণ্ড, অর্থনীতি এবং সার্বভৌমত্ব একসঙ্গে সবকিছুই হারাতে পারে। চীন যে প্রতিশ্রুতি দিয়েছিল ডক্টর ইউনূসকে, তা হাওয়ায় উড়ে যাবে এবং সবচাইতে ভয়ঙ্কর, চীন, রাশিয়া নিষেধাজ্ঞা আরোপ করতে পারে, ভারত সীমান্ত দখল করে নিতে পারে, আর ইউনূস ও তার লোকজন বিদেশে পালিয়ে যেতে পারে। যুদ্ধের ভার নেবে কে? জনগণ। আর ডক্টর ইউনূস তিনি তখন বিদেশে স্যুট পরে প্রেস কনফারেন্সে বলবেন আমরা খুবই দুঃখিত, আমরা চেষ্টা করেছিলাম, আমরা পারিনি। ইতিহাস লেখা হয় সময়ের গতিতে, কিন্তু প্রতিটি জাতির একটি মুহূর্ত আসে, তখন তারা বেছে নেয় অস্তিত্ব টিকিয়ে রাখবে নাকি বিলীন হবে, সেই সিদ্ধান্ত। 2024 সাল, 2025 সাল বাংলাদেশের জন্য সেই মুহূর্তটি নিয়ে এসেছে। ডক্টর ইউনূস যেভাবে খেলছেন, তাতে তিনি নিজের ক্ষমতা নিশ্চিত করলেও বাংলাদেশকে ঠেলে দিচ্ছেন ধ্বংসের দিকে। আমাদের এখনই সিদ্ধান্ত নিতে হবে, আমরা কি একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে বাঁচবো, নাকি ভাড়ায় লিজ দেওয়া এক প্রজেক্টে পরিণত হব। আমি দেখতে পাচ্ছি ডক্টর ইউনূস একটি প্রকল্প হাতে নিয়ে এগুচ্ছেন, যার নাম দিতে পারি অপারেশন বাংলাদেশ ভাঙো,
ডক্টর ইউনূস রাজনীতি করছেন না, তিনি অপারেশন চালাচ্ছেন। অপারেশন বাংলাদেশ ভাঙো। যদি যুদ্ধ শুরু হয় এর দায় কার হবে? তার যে ট্রিগার টেনেছে, নাকি আমাদের যারা চুপ করে আমরা যারা দেখছি? আমরা একজন নেতা পেয়েছিলাম যার নাম শেখ হাসিনা। তিনি বাংলাদেশকে কোনো কিছুর বিনিময়েই বিদেশিদের হাতে তুলে দিতে চাননি। যতদিন ইচ্ছা ক্ষমতায় থাকার অফার পেয়েও তিনি সেটি গ্রহণ না করে নিজের জীবনকে বাজি রেখে বাংলাদেশকে বাঁচানোর চেষ্টা করেছিলেন। কিন্তু তিনি ডক্টর ইউনূস গঙের কাছে হেরে গেছেন। আর সে কারণেই বাংলাদেশকে এখন ডক্টর ইউনূস একজন অবৈধ শাসক হিসেবে তুলে দিচ্ছেন নানা পক্ষের হাতে। যেভাবে ইচ্ছে সেভাবে ব্যবহারের জন্য উন্মুক্ত করে দিচ্ছেন বাংলাদেশের মাটিকে। তার মানে এই ব্যক্তিটি আসলে কোনো নেতা নন, তিনি একজন দূত, সাম্রাজ্যবাদের দূত। এবং যতক্ষণ না তাকে থামানো হচ্ছে, বাংলাদেশ প্রতি মুহূর্তে ধ্বংসের দিকে হাঁটছে। কেউ যদি প্রশ্ন করে এই লোকের লক্ষ্য কি, উত্তর একটাই, ক্ষমতা, সেটা যেভাবেই হোক। তাহলে প্রশ্ন হলো, আমরা কি চুপ করে এই বিশ্বাসঘাতকতা আর ধ্বংসের দিকে হেঁটে যাওয়াই দেখতে থাকবো, নাকি কিছু একটা করব? আমি এই মুহূর্তে একটি কথাই বলতে পারি, #country not for sale।